Assalamu alaikum, dear students. How are you? I hope you all of you are well by the grace of Almighty Allah. I am also fine. So, dear students, in our last class, I discussed with you about voice change. Today, I will discuss about the same topics. তোমরা জানো যে আমরা গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের এই ক্লাসটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। তো গত ক্লাসে আমি ক্লাস নাম্বার 1, আজকে হচ্ছে ক্লাস 2। তো গত ক্লাসে আমি তোমাদের কিছু কাজ দিয়েছিলাম যেগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে বলেছিলাম। তো আশা করি তোমরা সেগুলো মেমোরাইজ করেছো, আর যেহেতু করেছো সুতরাং আজকে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তো ডিয়ার স্টুডেন্টস, চেঞ্জ অফ ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। তো আমরা কিছু রুলস লিখে দিয়েছিলাম, আজকে আমি সংক্ষেপে সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে তুলে ধরতেছি। আমি প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে শিখতে হবে বি ভার্ব নামে একটা ভার্ব আছে, এটা হচ্ছে ফর্ম, টোটাল 8টা ভার্ব আছে। আর ভার্বের টোটাল ফর্ম বলেছিলাম আমি 5টা, যে 5টা ফর্ম তোমাদের ভয়েস চেঞ্জ করতে লাগবে। তো সেগুলো হচ্ছে বি ভার্বের বেস ফর্ম আছে বি, প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে অ্যামিজার, পাস্ট ফর্মে দেওয়া আছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে বিন এবং প্রেজেন্ট পার্টিসিপলে দেওয়া আছে বিং। তো এই ফর্মগুলো কি হবে, ভয়েস যখন চেঞ্জ করব তো অ্যাক্টিভ বাক্যের ভার্বটা যে ফর্মে থাকবে আমরা বি ভার্বের সেই ফর্মটাকে সেখানে নিয়ে যাব, কারণ আমাদের প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে একটা করে বি ভার্ব লাগবে। সো আমরা এখান থেকে সেই বি ভার্বটা নিয়ে নেব। তো ডিয়ার স্টুডেন্টস, শুরু করা যাক। I write a letter. আমরা জানি যে প্রত্যেকটা বাক্যে, ইংরেজি বাক্যে মানে টেন্স অনুযায়ী যখন আমরা গঠন করব তখন 12টা টেন্সের ফর্মে 12টা বাক্য গঠন করা যায়। তো দুইটাতে সাহায্যকারী ভার্ব নেই, এটা আমরা জানি। তো সেই দুইটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কীভাবে আমরা বুঝবো কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট? তো মূল ভার্বটা যদি প্রেজেন্টে থাকে আমরা বুঝবো এটা প্রেজেন্ট, আর যদি পাস্টে থাকে তাহলে আমরা বুঝবো পাস্ট। তো আসা যাক, আমরা যে 6টা রুলস আমি বলেছিলাম তোমাদেরকে, তো প্রথম রুলস আমরা প্রত্যেকটা রুলস পড়বো আর এটা সলভ করব। তো আমি প্রথম রুলস বলেছিলাম যে অ্যাক্টিভ বাক্যের অবজেক্টিভ প্যাসিভ বাক্যে এসে সাবজেক্ট হবে। তো দেখো এখানে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট হচ্ছে এ লেটার, এটাকে আমরা এখানে এসে সাবজেক্ট বানাবো এ লেটার। দ্বিতীয় নম্বরে আমরা বলেছিলাম সাহায্যকারী ভার্ব থাকলে বসবে, আর না থাকলে তাহলে তো বসার কোনো প্রশ্নই আসে না। তাহলে দ্বিতীয় নম্বরে সাহায্যকারী ভার্ব এই বাক্যে যেহেতু নিয়ে আমরা বসাচ্ছি না। তাহলে তৃতীয় নম্বরে আমরা বলেছিলাম মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব নিব। তাহলে একটু আগে আমি বলেছি যে এখানে প্রেজেন্ট ফর্মে আছে মূল ভার্বটা, তো যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ অথবা আর, এই তিনটার যে কোনো একটা আমরা এখানে বসাতে পারি। তো যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটার কারণে এটার সঙ্গে এ লিটারের সঙ্গে আমাদের বি ভার্বের ইজ আসতেছে, প্রেজেন্ট ফর্ম আসতেছে ইজ। এরপর 4 নম্বর রুলসে আমরা বলেছিলাম যে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তো মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল বলতে রাইট ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। তো আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে টেন্স বেস। তো রাইট, রোট, রিটেন। আর 5 নম্বর রুলসে আমরা কি বলেছিলাম, একটা প্রিপোজিশন নিব আমরা, সেটা হচ্ছে বাই। তাহলে আ লেটার ইজ রিটেন বাই, আর এই যে সাবজেক্টটা আছে এটা যখন আমরা মানে প্যাসিভে লিখতে যাব এটার আমরা অবজেক্টিভ ফর্ম লিখব। তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে আ লেটার ইজ রিটেন বাই মি। একইভাবে আমরা যদি এটাকে যদি এই টেন্সটাকে যদি আমরা চেঞ্জ করে আইএনজি যুক্ত করি, আই অ্যাম রাইটিং আ লেটার, তাহলে সেম জিনিস। ওপরের বাক্যে আমরা সাহায্যকারী ভার্ব ছিল না, এখানে সাহায্যকারী ভার্ব আছে। তো এখানে আমরা একই নিয়মে করব। তাহলে যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে এ লেটারটাকে আমরা এখানে নিয়ে নিলাম এ লেটার। আর দ্বিতীয় নম্বর রুলসে আমরা বলেছিলাম কি, যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা সেটা নিব। তাহলে প্রথম বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, আর দ্বিতীয় বাক্যে আমাদের সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্ব এখন সেটা বি ভার্ব হইতে পারে, হ্যাভ ভার্ব হইতে পারে, মোডাল ভার্ব হইতে পারে, যে কোনো অক্সিলারি ভার্ব সেখানে থাকতে পারে। তো যেহেতু বি ভার্ব আছে এখানে, আমরা দেখব বি ভার্বের কোন ফর্ম আছে, এখানে প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা আগে নিয়ে নেব। তাহলে আমরা জানি এ লেটারের সাথে ইজ হয়, কারণ হয়তো তোমরা ভাবতে পারো যে সাহায্যকারী ভার্ব আছে সেটা নিব, তাহলে আমরা অ্যাম না নিয়ে ইজ নিলাম কেন?
কারণ এখানে তোমরা দেখো যে বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে সেটা তিনটা দেওয়া আছে, অ্যাম, ইজ, আর। তাহলে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে আমরা অ্যাম, ইজ, আরের যে কোনো একটা নিতে পারবো। তাহলে আ লিটার ইজ। আর 3 নাম্বার আমরা বলেছি কি মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব নিব। তাহলে মূল ভার্বটা কোন ফর্মে আছে? রাইটিং, আইএনজি যুক্ত আছে। তো কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলে থাকলে আমরা কি করব? এই ভার্বটা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলে আছে তাহলে আমরা বিং, বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে লিখেছি বিং, তাহলে আমরা এখানে বিংটা নিয়ে নেব। আবার সহজ করে আমি বলে দেই যে কোনো বাক্যে যখন আমরা ভয়েস চেঞ্জ করব যদি আইএনজি থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের এখানে একটা বিং নিতে হবে। আচ্ছা, নেক্সট, তাহলে মূল ভার্বটাকে আমরা কি করব? V3 করে দেবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করে দেব, রিটেন। তাহলে রুলস নাম্বার 1, রুলস নাম্বার এখানে আমরা করলাম 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর 5 নাম্বার হচ্ছে আমরা একটা প্রিপোজিশন নেব বাই। আচ্ছা, এর নাম্বার লাস্ট নাম্বার রুলসে আমরা যেটা দিয়েছি অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটা প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে অ্যাজ দ্য সেম ওয়ে, মি। এটা তাহলে দেখো লেটার ইজ বিং রিটেন বাই মি। আমরা কিন্তু কোনো টেন্স আলোচনা করতেছি না যে এই টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই সাহায্য করে ভাব আমরা এখানে নিব বা কন্টিনিউয়াস থাকলে এটা নিব, এটার কোনো দরকার নেই। স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখলাম যে দুইটা নিয়মে আমরা করেছি, প্রেজেন্ট ফর্ম দিয়ে একটা করলাম এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা করলাম। তাহলে এবার আমরা দেখি, যদি আমরা লিখি উই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, একইভাবে আমরা উই হ্যাভ ইটেন রাইস এই বাক্যটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব একই নিয়মে আমরা এখানে কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট বানাই নিব, রাইস। আচ্ছা, তাহলে যেহেতু সাহায্যকর ভার্ব আমরা নিব তাহলে সাহায্যকর ভার্ব কী করবো আমরা? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি দুইটা, হ্যাভ এবং হ্যাজ, কারণ পার্সন ভেদে এটা চেঞ্জ হয় মূলত। তাহলে রাইসের সঙ্গে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। তাহলে হ্যাজ, রাইস হ্যাজ। তাহলে 3 নাম্বার রুলসে আমরা কি দেখেছি যে মূল ভার্বের ফর্ম অনুযায়ী আমরা একটা বি ভার্ব নিব। তাহলে আমরা জানি হ্যাভ ভার্বের, আমি গতদিনে আলোচনা করে দিয়েছিলাম তোমাদের, হ্যাভ ভার্বের পরে কি থাকে? পাস্ট পার্টিসিপল থাকে। তাহলে আমরা নিশ্চিত যে হ্যাভ ভার্বের পরে যে ভার্বটা আছে এটা পাস্ট পার্টিসিপলে আছে, এই জন্য আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা এখানে নিয়ে নিব, বিন। আচ্ছা, 3 নাম্বার। 4 নাম্বার কি? মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। মূল ভার্বটাকে এখানে এসে কি করব? পাস্ট পার্টিসিপল করব। আর আমরা যেহেতু জানি যে হ্যাভ ভার্বের পরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করা থাকে, সুতরাং ভয়েস যখন আমরা চেঞ্জ করব তখন এই ভার্বটা নিয়ে আর আমাদের কোনো কিছু ভাবতে হবে না, কারণ এটা পাস্ট পার্টিসিপল করাই থাকবে। তো রাইস হ্যাজ বিন ইটেন, 5 নাম্বারে কি হলো? প্রিপোজিশন বাই। 6 নাম্বারে উই থাকলে এখানে এসে হয়ে যাচ্ছে আস। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। এবার দেখো আমরা যদি মোডাল অক্সিলারির কথা বলি, যেমন কি আই উইল হেল্প ইউ, একইভাবে আমরা বলেছি শুধু সাহায্য করে ভার্ব, সেটা কোন টেন্সে আছে এটা ডাজেন্ট ম্যাটার। কারণ দেখো আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, তাহলে এখানে ইউটা অবশ্যই অবজেক্ট, এটাকে আমরা এখানে সাবজেক্ট বানিয়ে নেব ইউ। তাহলে সাহায্য করে ভার্ব থাকলে এটা উইলই বসবে, কারণ আমরা জানি যে কয়েকটা সাহায্যকারী ভার্ব আছে যেগুলোর মানে সমগোত্রীয় কিছু থাকতে পারে, যেমন অ্যাম, ইজ, আর একটা, অজয়ার একটা, আবার হ্যাভ, হ্যাজ একটা, আর বাকি অক্সিলারি ভার্বগুলো যা থাকবে তাই হবে। শুধু এগুলোর যেহেতু একখানে 3টে মিলে একটা গ্রুপ বা 2টে মিলে একটা গ্রুপ, সেই জন্য সেটা চেঞ্জ হইতে পারে। তো উইলের সঙ্গে যেহেতু কিছুই নেই এই জন্য উইলও চেঞ্জ হলো না, ইউ উইল। আচ্ছা, আমি বলেছি মোডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা বেস ফর্মে থাকে, তাহলে এই ভার্বটা যেহেতু বেস ফর্মে আছে সুতরাং আমরা বি ভার্বের বেস ফর্ম নেব। বি ভার্বের বেস ফর্ম কি? বি। তাহলে ইউ উইল বি। এবার এই মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করলে কি পাচ্ছি? হেল্পড, হেল্পড। এবার প্রিপোজিশন বাই, আর লাস্টে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিলে মি। আই উইল বি হেল্পড বাই মি, সরি ইউ উইল বি হেল্পড বাই মি। এবার আসা যাক যদি আমরা টেন্সের কথা বলি, আই রহিম দিয়ে বলি, রহিম
বট এ পেন। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা সরাসরি আমাদের কিন্তু মূল ভার্বটা ফোকাসে আসবে। যেহেতু এ পেনটা এখানে কি হবে, আমাদের পেনটা কি হবে, অবজেক্ট ছিল, এখানে এসে কি হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে আমাদের দ্বিতীয় নম্বর রুলসে আমরা জানি সাহায্যকারী ভার্বে কাজ করতে হয়, যেহেতু নেই তাহলে আমরা সরাসরি তৃতীয় নম্বর রুলসে চলে আসবো, যে মূল ভার্বের ফর্ম অনুযায়ী আমরা বি ভার্ব নিব। তাহলে মূল ভার্বটা কি আছে, রহিম বট, বাই থেকে বট পাস্ট ফর্মে আছে, তো পাস্ট ফর্মে থাকলে আমরা বি ভার্বের পাস্ট ফর্ম নিব। আর আমরা জানি যে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে দুইটা, ওয়াজ এবং ওয়ার। তাহলে এ পেনের সাথে কি বসবে, অবশ্যই ওয়াজ। তাহলে আ পেন ওয়াজ। এখন মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। তাহলে আ পেন ওয়াজ, এই যে বাই বট বট, কারণ এটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল সেম, এই জন্য আমরা বট নিলাম। আ পেন ওয়াজ বট, প্রিপোজিশন হচ্ছে বাই, আর রহিম, রহিম থাকলে রহিমই হচ্ছে। কোন এনি নেম, যে কোনো নেম থাকে সেটা অবজেক্টে আসলে সে নেমটা নেম থেকে যায়, আর যদি প্রোনাউন হয় সেটা অবজেক্টিভ ফর্ম আছে আলাদা। তো আ পেন ওয়াজ বট বাই রহিম। স্টুডেন্টস, তাহলে এইবার আমরা দেখব যে শুধু টেন্স ছাড়াও, যেমন আমি মডেল অক্সিলারি একটা নিয়ম তোমাদের করাইছি, ওইটা হয়তো তোমরা অনেকে ভাবতে পারো এটা তো ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা টেন্স ছাড়া আর একটা দেখতেছি, দে should respect their teacher. They should respect their teacher. তাহলে they should respect their teacher, তাহলে এই বাক্যে আমরা জানি কোনো, এটা কোনো টেন্স নয়, এই বাক্যটা কোনো টেন্সে আসে নাই, কারণ আমরা টেন্সে, তাহলে এটা মডেল অক্সিলারি দিয়ে করা হয়েছে। তাহলে কি হবে, দেয়ার টিচার, এটা হচ্ছে রিসপেক্ট, দে শুড রিসপেক্ট, রিসপেক্ট করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, কাকে শ্রদ্ধা করবে, তাদের শিক্ষককে। তাহলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই, সেটাকে আমরা সাবজেক্ট বানাই দেব, দেয়ার টিচার, দেয়ার টিচার। তাহলে 2 নম্বর রুলস কি, কোনো সাহায্যকারী ভাব থাকলে সেটা নিব আমরা, তাহলে শুড। তাহলে মূল ভাবটা যেহেতু কি মডেল অক্সিলারির পরে বেস ফর্মে থাকে, এজন্য বি ভার্বের বেস ফর্ম আমরা বি নিলাম। এরপর কি হলো, দেয়ার টিচার শুড বি, রিসপেক্ট আছে, এটা মানে পাস্ট পার্টিসিপল করলে কি হবে, রিসপেক্টেড, প্রিপোজিশন 5 নম্বরে, প্রিপোজিশন হচ্ছে বাই, আর হচ্ছে এই দেটাকে যখন অবজেক্ট হয়ে যাবে তখন হবে দেম। তাহলে দেয়ার টিচার শুড বি রেসপেক্টেড বাই দেম, দেয়ার টিচার শুড বি রেসপেক্টেড বাই দেম। আচ্ছা, এবার আমরা ডাবল অবজেক্ট নিয়ে একটা ভয়েস চেঞ্জ করব। হি teaches us English. He teaches us English. আমরা সবসময় অবজেক্ট, যখন আমাদের সাবজেক্টের দরকার হয় তাহলে প্রথম রুলস অনুযায়ী আমরা কি করব, অবজেক্ট ভার্বকে প্রশ্ন করে আমরা অবজেক্টটা বাছাই করে নেব। তাহলে আমরা কি টিচেস, হি টিচেস, সে শিখায়, কাকে শিখায় বা কি শিখায়, তাহলে কাকে শিখায় বা কি শিখায়, কাকে শিখায় যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদেরকে শিখায়, কি শিখায় প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি ইংরেজি শিখায়। তাহলে এখানে দুইটা অবজেক্ট। তাহলে হয়তো তোমরা ভাবতে পারো তাহলে আমাদের এখানে দুইটা অবজেক্ট থাকলে আমরা এটাকে কীভাবে প্যাসিভ করব, তোমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানাইতে পারো আর বাকি অবজেক্টটাকে ভার্বের পরই রেখে দিবে। তাহলে এখন এই দুইটার মধ্যে আমরা কোনটাকে সাবজেক্ট বানাবো, বেসিক্যালি বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করাই বেটার। যেমন আমাদের এখানে আস, এটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পার্সন, ব্যক্তি, আর এটা অবজেক্ট। তাহলে আমরা ইংলিশটাকে যদি আমরা নিই তাহলে কি হলো, ইংলিশ। মূল ভার্বটা এস বাই এস থাকলে অবশ্যই বুঝতে হবে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা প্রেজেন্ট ফর্মে আছে। মূলত মূল ভার্বটাইকে আমরা জানবো প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে সাহায্যকারী ভার্ব নেই, 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বর রুলস কি বলতেছে যে মূল ভার্বের ফর্ম অনুযায়ী আমরা বি ভার্ব নিব। মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা বি ভার্বে কোন ফর্ম নিব, প্রেজেন্ট ফর্ম নিব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে ইংলিশের সঙ্গে কি হবে, ইজ।
ইংলিশ ইজ। তাহলে এই যে মূল ভার্বটা আছে এখন টিচ, তাহলে ইংলিশ ইজ মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করলে কি হচ্ছে? টট। ইংলিশ ইজ টট একটা। এরপর হচ্ছে 5 নম্বরে আসলো কি প্রিপোজিশন বাই, আর হি থাকলে হিম। সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? হিম। তাহলে ইংলিশ ইজ টট বাই হিম, এটা মূল কথা। কিন্তু এখানে কিন্তু আমরা একটা জিনিস ছেড়ে আসছি, সেটা হচ্ছে আস। কোনো বাক্যে তো কিছু থাকলে এটাকে আমরা ছাড়তে পারি না, এইটার একটা অবজেক্ট। এই জন্য এই অবজেক্টটা যখন ফিরে এই বাক্যে এসে বসবে, অবজেক্টের জায়গাতেই থাকবে, সেটাকে আমরা বলবো কি? রিটার্নড অবজেক্ট। তাহলে কোথায় বসবে? আমি বলেছিলাম ইংলিশ ইজ টট আস, মানে ভার্বের পরে আছে, ভার্বের পরেই এটা থাকবে, এই যে জায়গায় আসবে আস। তাহলে ইংলিশ ইজ টট আস বাই হিম। তাহলে এই যে অবজেক্টটা পুনরায় ফিরে এসে ভার্বের পরে বসলো, আর এই অবজেক্টটার নাম আমরা বলবো কি? রিটার্নড অবজেক্ট। তাহলে ডাবল অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে এটা করতে পারি। হয়তো তোমরা মনে করতে পারো তাহলে ইংলিশে কিছু শুধু সাবজেক্ট হবে, আমরা আজকে সাবজেক্ট বানাতে পারি না? হ্যাঁ, তোমরা আজকে যদি সাবজেক্টের জায়গায় নিয়ে আসো তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম কি? উই। উই তখন সাবজেক্ট হবে, আর এই যে ইংলিশটা আছে তখন আবার টটের পরে ইংলিশটা থেকে যাবে। আমি করে দিচ্ছি, দেখো উই। তাহলে বি ভার্ব নেই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অ্যাম ইজ আর একটা বসবে। ইংলিশের সঙ্গে ইজ হয়েছে, কিন্তু উই যখন সাবজেক্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা ইজ দিতে পারতেছি না, তখন উইয়ের সঙ্গে হবে আর। কারণ আমাদের অপশন আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে 3টা, তাহলে যে কোনো একটা বসবে এবং সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে উই আর একইভাবে টট। তাহলে এই যে একই কথা ইংলিশটা আবার এখানে ফিরে চলে আসবে, ইংলিশ প্রিপোজিশন বাই, তাহলে এই সাবজেক্টটা অবশ্যই এখানে সেমভাবেই যাবে, হিম। তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। তাহলে দেখো আমরা ডাবল অবজেক্ট দিয়ে একটা প্যাসিভ শিখলাম। দেখো যে কিছু কিছু বাক্য আছে যেখানে সাবজেক্ট দেওয়া থাকবে না, তাহলে আমরা সাবজেক্ট না থাকলে কি করব? আমরা এখানে বলেছি যে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, এবং লাস্টে বলেছিলাম অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে। তাহলে যে বাক্যে সাবজেক্ট নেই, সাবজেক্ট দেওয়া নেই, তাহলে সেই বাক্যটাকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব? যেমন সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যগুলোকে আমরা জানি যে সাবজেক্ট দেয়া থাকে না, যেমন ওপেন দ্য ডোর। তাহলে ওপেন দ্য ডোর, তাহলে এই বাক্যে আমরা দেখতেছি মানে ভার্ব আছে, অবজেক্ট আছে, ওপেন খোলো, খোলো, কি খুলবো? দরজা, দ্য ডোর। তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেছি, কিন্তু কে খুলবে? কাকে নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা এখানে নেই, তাহলে সাবজেক্ট নেই। তাহলে এরকম সাবজেক্টবিহীন বাক্যগুলোকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি করব? আমরা লেট যুক্ত করে দেব। কি দেব? লেট। লেট এবং লেট যুক্ত করে দিয়ে বাকি বিষয়গুলো সেম থাকবে। তাহলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে অবজেক্টটা এখানে কী হবে? সাবজেক্টের জায়গায় চলে আসবে, লেট দ্য ডোর। এখন আমি বলেছিলাম তোমাদের যে কোনো বাক্য যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ভার্বটা কোন ফর্মে থাকবে? বেস ফর্মে থাকবে। তাহলে আমাদের মূল ভার্বটা অবশ্যই বেস ফর্মে আছে, তাহলে আমরা কি করব? সাবজেক্টের পরে আমরা বি ভার্ব নিব। তাহলে বি ভার্বের বেস ফর্ম কি? বি। এবার মূল ভার্বটাকে কি করব? পাস্ট পার্টিসিপল করে দেব, লেট দ্য ডোর বি ওপেনড। আচ্ছা, এখন ওপেনড, এখন হয়তো তোমরা ভাবতে পারো যে স্যার এখানে বাই কেন দেওয়া হলো না, বা এর পরে আবার একটা যে আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় সেটা কেন দেওয়া হলো না? আমি আগেই বলেছি যে এখানে সাবজেক্টটা সাইলেন্ট আছে, সো আমরা এখানে এসে সাবজেক্টটাকে সাইলেন্ট করব। যে বাক্যে সাবজেক্ট নেই সেই বাক্যে আমাদের বাইয়েরও দরকার নেই, তাহলে বাইও দেব না আমরা। সাবজেক্টটা আবার অবজেক্ট যেহেতু হচ্ছে না এই জন্য আমরা এইটুকু হয়ে যাচ্ছে, লেট দ্য ডোর বি ওপেন। একইভাবে দেখো রাইট দ্য লেটার, তাহলে একইভাবে লেট দ্য লেটার বি, লেট দ্য লেটার বি রাইট আছে রিটেন, লেট দ্য লেটার বি রিটেন। তাহলে দেখো মোটামুটি তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, তোমরা খুব সূক্ষ্মভাবে বাসায় যখন প্র্যাকটিস করবা, প্রত্যেকটা বাক্য যখন লিখবা, লিখে আমার এই যে থিওরিটা
যে বি ভার্বের ফর্ম, মানে মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব নেওয়া, এই শুধু বি ভার্ব নিবা, এটাই হচ্ছে মানে মূল কথা। ভয়েস যখন তোমরা চেঞ্জ করবা, শুধু বি ভার্বগুলো যদি নিতে পারো যথাযথভাবে, তাহলে তোমাদের আর ভয়েস চেঞ্জের কোনো প্রবলেম থাকবে না। কারণ আমরা জানি প্রিপোজিশন হিসেবে যা বসে সেটা বাই বসে, কয়েকটা প্রিপোজিশন আছে যেটা অবশ্য আমি বলেছি 95%-এরও বেশি বাক্যগুলোতে বাই বসে, আর ব্যতিক্রম কিছু আছে সেটা আমরা অন্য সময় আলোচনা করব। আর কি বলেছিলাম, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপলে থাকবে প্যাসিভে, এটাও জানা হয়ে গেল। তাহলে শুধু বি ভার্বগুলো যখন আমরা বসাবো, শুধু মূল ভার্বটাকে ফলো করে বসাবো। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যাতে করে তোমাদের এই রুলসগুলো তোমরা সামনে নিবা। যখনই কোনো প্রবলেম ফেস করবা, এই রুলসগুলো সামনে নিয়ে তোমরা প্র্যাকটিস করবা। তো আশা করি, বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমার ক্লাসে আমি যতটুকু দেখেছি, তোমরা যদি বাসায় যথাযথভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। তো ঠিক আছে, এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে আছো, আমি দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো এবং এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।